মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ব্যাপারে পড়াইছিলেন, ইন্টারন্যাশনাল ট্রেড ল সম্পর্কে বলছেন। তারপরে এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে সেখানে আবার কিছু কিছু প্রশ্ন আমাদেরকে এমনি বলছিলেন, যেমন হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড ল, তারপর WTO কি, ওভারভিউ অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল প্রিন্সিপাল, গুডস এর মিনিং, সেলস অফ গুডস অ্যাক্টের থেকে, গ্যাট, GATT, এই বিষয়গুলো এমনি বলছিলেন আর কি, যে এগুলা পড়ানো হয়েছে বা আলোচনা হয়েছে এরকম আর কি। ইকবাল আহমেদ কি যে আমাদের এই LLB অনার্সের ইকবাল? এখন ইনিও আসছেন, আরেকজন ইকবাল আছে, কিন্তু সেই ইকবাল আর এই ইকবালের মধ্যে একজন হলো ইকবাল আহমেদ, আর একজন হলো ইকবাল সম্ভবত আরেকজন আছে। এটা কি আমাদের অনার্সের ইকবাল? জি ম্যাম। এখন অনার্সের ইকবাল সাহেব আসছে। আচ্ছা, জয়েন করছেন আপনি না? জি ম্যাম। ভর্তি হয়ে গেছেন? জি ম্যাম। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়েছে? জি না। আচ্ছা, রেজিস্ট্রেশন করে ফেলবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্রেড ল এর পারপাসটা কি বলেন তো দেখি? মানে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর মেইন পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? ইন্টারন্যাশনাল ট্রেড ল এর সবচেয়ে মূল জায়গা যেটা, that is গত ক্লাসে হ্যাঁ, যেটুকু বুঝছি ম্যাম, সেটা হচ্ছে যে সারা বিশ্বে যে দেশগুলা আছে, প্রত্যেকটা দেশ একটা দেশের সাথে আরেকটা দেশের রিলেশন অবশ্যই থাকা দরকার, এবং থাকতে গেলে এখানের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। আর অর্থনৈতিক সম্পর্ক থাকতে হলে সেখানের মধ্যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে একটা সংস্থা, ওইটা সাধারণত নিয়ন্ত্রণ করে সারা বিশ্বের যে অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে বা টোটাল অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে আর কি। এখন একটা দেশ অর্থনীতি বলতেই মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্ক থাকতে হবে। তাছাড়া যারা ইন্টারন্যাশনাল বাণিজ্য করে, এক দেশ থেকে আরেক দেশে মাল ট্রান্সপোর্ট করে, এক্সপোর্ট করে, ইনপুট করে, এক্সপোর্ট এবং ইনপুটের ক্ষেত্রে যদি একটা দেশের একজন ব্যবসায়ী আর একটা দেশের সাথে ব্যবসা করতে হয়, তাহলে তার ওই ব্যবসার যে গুডস আছে, গুডসের নিরাপত্তার জন্য তার দেশ থেকে যখন পণ্যটা একটা দেশে যাবে, তখনই তার এই যে ট্রেড ইউনিয়ন, ট্রেডের যে আইন কানুন, ইন্টারন্যাশনাল ট্রেডের প্রয়োজন। যদি এই ট্রেডটা না থাকে, তাহলে একটা দেশ থেকে আরেকটা দেশের একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক অদৃশ্যভাবে সেটা মানে নিয়ন্ত্রণের ভিতরে থাকবে না। একজন মানুষ যদি কোনো কারণে অর্থের লস হয়, সেই লসটা পাওয়ার জন্য তার এই যে ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকতে হবে, আর যদি না থাকে তাহলে সম্পদ এবং অর্থের নিরাপত্তা থাকবে না। এটুকু তো ক্লাসে যেটুকু বুঝছিলাম আর কি। হ্যাঁ, নিরাপত্তা থাকবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্রেড রুলস কি? ইন্টারন্যাশনাল ট্রেড রুলস এর মধ্যে আমরা WTO রুলস এবং গ্লোবাল ট্রেডের মানে গ্লোবাল ট্রেড মানে পুরো বিশ্বব্যাপী যে ব্যবসায় বাণিজ্য, সে ব্যবসা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড রুলস এর অর্গানাইজেশনে কিছু রুলস আছে, যেমন এন্টি ইম্পোর্ট ট্যারিফস। আমরা এখন যেহেতু পণ্য আদান প্রদানের বিষয় আসতেছে, পণ্য আদান প্রদানের বিষয় আসলে এখানে ট্যারিফের ব্যাপার চলে আসে, অর্থাৎ ট্যাক্সটা এন্টি ইম্পোর্ট এক্সপোর্টের কিভাবে হবে, আর কাস্টমস প্রসিডিউরস, কাস্টম প্রসিডিউরটা কিভাবে হবে, অর্থাৎ এখানে কাস্টমস বলতে আমরা কি বুঝি? কাস্টমসে বিভিন্ন সময় এক্সপোর্ট ইম্পোর্ট হলে এই ট্যারিফের বিষয়টা চলে আসে, যে কি পরিমাণে এখানে ট্যাক্স দিতে হবে, এখানে ডোমেস্টিক ল গুলা কি কি, এখানে সেটার আবার প্রোটেকশনের ব্যাপার আছে। কারণ হচ্ছে যখন পণ্য যখন আসছে কিংবা পণ্য যখন যাচ্ছে, যে দেশে এন্ট্রি করছে, সেই দেশের আইন অনুযায়ী সেটা কিন্তু মানে সেই দেশের আইন অনুযায়ী সেটাকে সেটার এস্টাবলিশমেন্টের ব্যাপার চলে আসে। সো ডোমেস্টিক লস এবং ট্যাক্সেস এর কথা যদি আমরা বলি, ডোমেস্টিক ল ট্যাক্স এগুলা কিন্তু প্রোটেকশন ডোমেস্টিক ল অনুযায়ী হবে। যখন কোনো ট্রেড হবে, অর্থাৎ যেই দেশে এন্ট্রি করবে সেই দেশের আইন অনুযায়ী অথবা সেই দেশের ট্যাক্স ল অনুযায়ী সেটাকে ক্লাসিফিকেশন করতে হবে। আবার আমরা যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আবার ইন্টারন্যাশনাল ট্রেড ল এর প্রিন্সিপালস গুলো একটু সামনে বলি।
ও গত ক্লাসে তো মনে হয় প্রিন্সিপাল বলেছিলাম যে চারটা মেইন প্রিন্সিপাল আছে, মনে আছে কিনা, যে চারটা মেইন প্রিন্সিপালের মধ্যে মোস্ট ফেভার্ড নেশন ট্রিটমেন্ট, এমএফএন, যেটা সাধারণত দেখা যায় যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যখন সম্পর্ক ভালো থাকে শুধু সেই দেশ থেকেই গুডস আদান প্রদান করা হয়, কিন্তু এই মোস্ট ফেভার্ড নেশন ট্রিটমেন্টটা যেন বন্ধ করা হয়। কারণ মোস্ট ফেভার্ড ট্রিটমেন্ট যদি চালু থাকে তাহলে যেটা হবে যে যে দেশের সাথে সম্পর্ক ভালো শুধু সেই দেশ থেকেই পণ্য আদান প্রদান করা হবে, তাহলে অন্যান্য দেশ থেকে আর পণ্য আদান প্রদান করা হচ্ছে না, এতে করে কিন্তু লস। পণ্যটা চারিদিক থেকে আদান প্রদানের একটা ব্যবস্থা থাকতে হবে। সো মোস্ট ফেভার্ড ন্যাশন ট্রিটমেন্টটা কিন্তু একটা প্রিন্সিপালের মধ্যে থাকলেও এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যে শুধুমাত্র ফেভার্ড ন্যাশন থেকেই যেন প্রোডাক্ট আদান প্রদান না হয়, পুরো বিশ্বব্যাপী যেন ব্যবসা করতে পারে। আবার ন্যাশনাল ট্রিটমেন্ট, আমাদের নিজেদের প্রোডাক্টের ব্যাপারে আমরা খুবই গা ছাড়া দিয়ে থাকি সবসময়, আমাদের ন্যাশনাল প্রোডাক্টের উপরে আমাদের ট্রিটমেন্ট সবসময় নেগেটিভ। আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা বলতে বলতে গেলে ব্যবহার করতে চাই কি, আমরা করতে চাই না, আমাদের নিজেদের প্রোডাক্টটা আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু আমাদের নিজেদের যে ন্যাশনাল প্রোডাক্ট আছে সেটারও কিন্তু ন্যাশনাল প্রোডাক্টের ট্রিটমেন্টও কিন্তু ভালো করা উচিত। কারণ হচ্ছে এতে করে আবার দেশের সম্পত্তি যদি আমরা নিজেরা ব্যবহার না করি, আমাদের নিজেদের জিনিস যদি আমরা নিজেরা ব্যবহার না করি তাহলে সেটা ব্যবহার কে করবে? তো সেই ক্ষেত্রে বিশেষে আবার এই ন্যাশনাল ট্রিটমেন্ট ইজ নেসেসারি। আবার টেরিফ বাইন্ডিং কিংবা জেনারেল প্রহিবিশন অফ কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন, এখানে করটা কি পরিমাণ হবে, আনলিমিটেড কর যেন না হয়, আনলিমিটেড কর কিন্তু বেয়ার করা খুবই কঠিন। সো টেরিফ বাইন্ডিং এর একটা ব্যাপার আছে, এবং জেনারেল প্রহিবিশন অফ কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন। আর কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশনের ব্যাপারেও আবার প্রহিবিশন আছে, যে কিরকম, যে কি পরিমাণে কেনা যাবে কিংবা কত পরিমাণে নেওয়া যাবে। এখন মনে করেন যে একটা দেশে ধান উৎপন্ন হয় খুব ভালো কিংবা আলু উৎপন্ন হয় খুব ভালো, এখন ওই দেশের পুরা ধান কিংবা সব পুরাটাই কি নিয়ে নেওয়া যাবে? পুরাটাই কি মানে আরেক ব্যক্তি কি পুরাটাই ওই ব্যক্তি কি পুরাটাই নিয়ে আসতে পারবে? সেটা কিন্তু করতে পারবে না, বিকজ সেখানে প্রহিবিশনের কথা বলা হয়েছে যে কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন আছে, যে চাইলেই যতটুকু পরিমাণ আপনি যদি পুরো রাষ্ট্র সব আলু অন্য দেশের কাছে এক্সপোর্ট করে দেন তাহলে পরবর্তীতে আবার নিজের দেশে তো ইম্পোর্ট করতে হবে। যে কারণে এখানে একটা জেনারেল প্রহিবিশন থাকে যে কি পরিমাণে করা যাবে। সো ইন্টারন্যাশনাল ট্রেডের আমরা পাঁচটা এলিমেন্টের কথা যদি বলি, যে পাঁচটা এলিমেন্টের মধ্যে এরকম হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট, পেমেন্টের ব্যালেন্স থাকবে, ভিজিবল ট্রেড হবে, ইনভিজিবল ট্রেড এবং ট্রেড গ্যাপ, কারেক্টিং আর ডিসিট অথবা এক্সচেঞ্জ রেটস, এই বিষয়গুলো হচ্ছে এলিমেন্টস কিংবা ট্রেডের এলিমেন্টস। যেমন ব্যালেন্স অফ পেমেন্ট, এখন কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের যদি সম্পর্ক ভালো থাকে, এখন সেই রাষ্ট্র যদি এমন হয় যে ওই পণ্য বেশি দাম দিয়ে কিনতে চায় কিংবা যে বিক্রি করছে সে বেশি দাম দিয়ে বিক্রি করতে যাচ্ছে এবং অন্য রাষ্ট্র সেটা কিনে নিচ্ছে, তাহলে কিন্তু সেটা আবার ক্ষতির কারণ, তাই না? সো ব্যালেন্স থাকতে হবে, পেমেন্টের একটা ব্যালেন্স থাকতে হবে। ভিজিবল ট্রেড, ট্রেডটা ভিজিবল থাকতে হবে, যেন কি সেটাকে আমরা মানে এখানে তো গুডস নিয়ে আদান প্রদানের কথা বলা হচ্ছে। আর ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথা কি এখানে আসবে? বলেন তো। জি না ম্যাম, সেখানে মানে গুডস পণ্য যেগুলা দৃশ্যমান মুভেবল প্রপার্টি। রাইট, এখানে অনলি মুভেবল প্রপার্টি, এখানে কিন্তু ইনট্যাঞ্জেবল প্রপার্টি অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড কোন বিষয় কিন্তু এখানে আসবে না। থ্যাংক ইউ। তো এখানে গুডস রিলেটেড বিষয় নিয়ে বলা হয়েছে। তো এক্সচেঞ্জ রেট, রেট কি এখানে আবার আরেকটা বিষয় আছে যে অর্থের পরিমাণটা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কত রেট এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল, আজকে আমি আপনাদেরকে পড়ানোর কথা হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি, এখান থেকে আজকে পড়ানোর কথা ছিল। তো বেসিক যে কোশ্চেন গুলো এগুলো পড়ে নিবেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিংবা ডাব্লিউটিও বলতে আমরা কি বুঝি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দ্যাট ইজ আ গ্লোবাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্থাৎ পুরো বিশ্বব্যাপী এটা একটা অর্গানাইজেশন যেটা ডিল করে ট্রেড রিলেটেড রুলস নিয়ে বিটুইন নেশনস, বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রির মধ্যে এই ট্রেড কিংবা ব্যবসায় সংক্রান্ত রুলস গুলাকে নিয়ে আলোচনা করে। সো এট ইটস হার্ট আর দ্য ডাব্লিউটিও এগ্রিমেন্ট। ডাব্লিউটিও এগ্রিমেন্ট কিংবা সম্মতি নেগোশিয়েটেড এন্ড সাইন্ড বাই দ্য বাক অফ দ্য ওয়ার্ল্ডস ট্রেডিং নেশনস এন্ড রেটিফাইড বাই দেয়ার ইন দেয়ার পার্লামেন্টস। ডাব্লিউটিও হচ্ছে একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটার মূল কাজে হচ্ছে ডিল করা হচ্ছে ট্রেড রিলেটেড বিষয়গুলোকে নিয়ে, অর্থাৎ ট্রেড বিটুইন নেশনস, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের ট্রেড রিলেটেড ইস্যু। এন্ড এট ইটস হার্ট আর দ্য ডাব্লিউটিও এগ্রিমেন্টস। ডাব্লিউটিও এগ্রিমেন্টস নিয়ে এরা আলোচনা করে, অর্থাৎ ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এগ্রিমেন্টস এবং নেগোসিয়েশন, কিছু নিজেদের এগ্রিমেন্ট নেগোসিয়েশন নিয়ে আলোচনা করে। So, মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করে? এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন গ্লোবালি ওয়ার্ল্ড ট্রেডটাকে ইনশিওর করে যেন ট্রেডটাকে খুবই স্মুথলি অথবা প্রেডিক্টেবলি এবং ফ্রিলি যেন করা পসিবল হয়, মানে সুন্দরভাবে এই কার্য পরিচালনা করা যেন সম্ভব হয়, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য। সো দিস ইজ অ্যান অর্গানাইজেশন যেটার মেইন অবজেক্টিভস হচ্ছে the smooth functioning of the trade between states, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ট্রেডটাকে সুন্দরভাবে সম্পন্ন করাই হচ্ছে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য। সো ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এটা, যে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেটার উদ্দেশ্য হচ্ছে মূলত অর্থাৎ এটা রেগুলেট করে এবং ফ্যাসিলিটেট করে ইন্টারন্যাশনাল ট্রেডকে বিটুইন নেশনস, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক যে বাণিজ্য, সেই বাণিজ্যকেই এই মূলত এটা রিলেট করে। অফিসিয়ালি কমেন্সড অপারেশন অন 1 জানুয়ারি 1995, 1995 সালের 1 জানুয়ারি থেকে এটা অফিসিয়ালি কমেন্সমেন্ট শুরু হয়েছে এবং 1994 সালে মার্কিশ এগ্রিমেন্টের মাধ্যমে এই জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড, অর্থাৎ গ্যাট, আমাদের তো মনে হয় আজকে গ্যাট পড়ানোর কথা ছিল, আমরা তো মনে হয় ডাব্লিউটিও পড়াবো না আজকে, আমরা আগে গ্যাট পড়াবো। তারপরে আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরু করেছে, একটু বলি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে বর্তমানে রানিং, বাট তার আগেও আবার ওই যে গ্যাট আছে, গ্যাটের কিছু কনসেপ্ট কি মানে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, বিভিন্ন এগ্রিমেন্টের মাধ্যমে, বিভিন্ন কনভেনশনের মাধ্যমে এটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে। সো প্রথম আমরা শুরু করব হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড। ট্রেড এবং টেরিফস নিয়ে যে প্রথম এগ্রিমেন্ট করা হয়েছিল সেটাকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। ঈদের আগে তো এটাই আমাদের লাস্ট ক্লাস। জি জি ম্যাম। সো এই জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড, অর্থাৎ এই এগ্রিমেন্টটা হয়েছিল শুল্ক এবং ব্যবসা বাণিজ্য নীতিমালা নিয়ে। এটা একটা লিগ্যাল এগ্রিমেন্ট বিটুইন মেনি কান্ট্রিজ, অনেকগুলো রাষ্ট্রের মধ্যে একটা এগ্রিমেন্ট, যেখানে ওভারঅল পারপাস হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল ট্রেডটাকে প্রমোট করা, অর্থাৎ আন্তর্জাতিক এই ব্যবসা বাণিজ্য এই প্রথাটাকে প্রমোট করা এবং রিডিউসিং এন্ড এলিমিনেটিং ট্রেড ব্যারিয়ার, ট্রেড রিলেটেড যে ব্যারিয়ার আছে
সে ব্যারিয়ার গুলাকে অর্থাৎ বিভিন্ন ব্যারিয়ার থাকে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ব্যারিয়ার কিংবা বাধা নিষেধ থাকে, সেই শুল্ক কিংবা কোটাস রিলেটেড এগুলাকে মূলত এলিমিনেট করাটাই হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড এর মূল উদ্দেশ্য। According to its preamble, its purpose was the substantial reduction of tariffs and other trade barriers and the elimination of preference and reciprocal and mutually advantageous বেসিস। এটা সাবস্টান্সিয়াল যে মানে মূল যে একটা জায়গা, সেখানে হচ্ছে এলিমিনেট অফ প্রেফারেন্স, এখানে একটা প্রেফারেন্স ক্রিয়েট করে এবং মিউচুয়ালি অ্যাডভান্টেজ ক্রিয়েট করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। গ্যাট প্রথম এস্টাবলিশড হয়েছিল ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট, যেখানে নেগোশিয়েটিং গভর্নমেন্ট টু ক্রিয়েট ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আইটিও, যেটা সাইন হয় 23টা রাষ্ট্রের মধ্যে ইন জেনেভা অন অক্টোবর 30, 1947। এবং পরবর্তীতে এটা মানে এটা কার্য পরিচালনা শুরু করা হচ্ছে 1 জানুয়ারি 1948 সাল থেকে। সো গ্যাটের এই মূল যে জায়গা ইন্টারন্যাশনাল ট্রেডের স্মুথ ফাংশনিং, এই স্মুথ ফাংশন প্রত্যেকটা যে এগ্রিমেন্ট করা হয়েছে এটা কি মূলত এক একটা প্রবলেম কে সলভ করে করে এই কনভেনশন গুলা, এগ্রিমেন্ট গুলার মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেডটাকে এনশিওর করা হয়েছে। সো 1947 সালে এটাকে করা হলো। এটা কার্যক্রম শুরু হয় 1948 এর 1 জানুয়ারি থেকে এবং 1 জানুয়ারি ইট রিমেইনড ইন ইফেক্ট আনটিল জানুয়ারি 1995, অর্থাৎ ডাব্লিউটিও এস্টাবলিশড হওয়ার আগ পর্যন্ত এই গ্যাটের এই কার্যক্রম effective ছিল। So when the World Trade Organization was established after agreement by 123 nations, 123টা দেশ সম্মিলিতভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এস্টাবলিশ করার আগ পর্যন্ত এই জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেডটাই এস্টাবলিশড ছিল। এবং এটা ওই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 123টা ন্যাশনের মধ্যে যখন 1994 সালে প্রথম এটা পদচারণা শুরু করলো আফটার অ্যাজ আ পার্ট অফ উরুগুয়ে রাউন্ড এগ্রিমেন্ট। আরেকটা এগ্রিমেন্টের কথা বললাম, দ্যাট ইজ উরুগুয়ে রাউন্ড। এই এগ্রিমেন্টের পরেই ডাব্লিউটিও অর্গানাইজেশন হচ্ছে কার্য পরিচালনা শুরু করলো। আর এই ডাব্লিউটিও ইজ a successor to the GATT and the original GATT text is still in effect under the WTO framework. WTO framework এর আন্ডারে এই যে মানে গ্যাটের যে দিক নির্দেশনাগুলো ছিল, যেটা 1947 সালে করা হয়েছিল, সেই দিক নির্দেশনাগুলো আমরা ডাব্লিউটিও এর মধ্যে আসলে মূলত ওই গ্যাটের ফ্রেমওয়ার্কটা আমরা ডাব্লিউটিও এর মধ্যে পাই, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি মডিফাইড। 1994 সালে যখন ডাব্লিউটিও করা হয়েছে, এটা একটু মডিফাই করে নতুন করে এটা নতুন নামকরণ করা হয়েছে। সো nations that were not party in 1995 to the GATT, যারা গ্যাটের পার্টি ছিল না 1995 সালে, need to meet the minimum conditions spelled out in specific documents before they can accede. In September 2019, the list contained 36 nations, 36টা দেশের মধ্যে, এবং পরবর্তীতে যারা এই গ্যাটের মেম্বার ছিল না ডাব্লিউটিও এর মেম্বার হলো, এবং পরবর্তীতে এটাকে আবার নতুন করে 36টা রাষ্ট্রকে আরো অ্যাড করা হয়েছে সেপ্টেম্বর 2019 সালে। 123টার সাথে আরো 36টা নেশন এখানে ডাব্লিউটিও এর মেম্বার হয়েছে। সো দ্য গ্যাট ইজ as a success, or the WTO have succeeded in reducing tariff. এই যে শুল্ক, এই শুল্কটাকে কমানো সম্ভব হয়েছে এই গ্যাট এবং ডাব্লিউটিও এর মাধ্যমে। সো দ্য এভারেজ ট্যারিফ যদি আমরা বলি, যে বর্তমানে যত মানে শুল্ক, এই যে পণ্য পোর্টে আসার পরেই অনেক বেশি শুল্ক আদায় করার হবে, সেরকম করার কোনো উপায় নাই। কারণ হচ্ছে এখানে একটা মিনিমাম একটা লেভেলের কথা বলা হয়েছে, যে দ্যাট ইজ 22% ইন 1947, 5% উরুগুয়ে রাউন্ডে 1999 সালে 5%, মানে একটা নির্দিষ্ট একটা শুল্কের ব্যবস্থা করা হয়েছে, যেটার মাধ্যমে এই শুল্কটাকে স্পেসিফিক করে বলা হয়েছে যে এই পরিমাণ হবে হচ্ছে যখন পণ্য আদান প্রদান হবে, এক্সপোর্ট ইম্পোর্ট হবে, তখন এই পরিমাণ পর্যন্ত শুল্ক আদায় হবে। তো এটা একটা নীতিমালা প্রয়োগ করা হয়েছে। জেনারেল ট্যারিফ এগ্রিমেন্ট
এন্ড টেরিফস এর কথা, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড এর হিস্ট্রি যদি বলি, তাহলে এটা মূলত গ্লোবাল ট্রেড নেগোসিয়েশনটাকে কনসিস্ট করার জন্য 9টা রাউন্ডে বিটুইন 1947 এবং 1995 এই 2 সালের মধ্যে এটা তৈরি হয়েছে। and its role in international trade was largely succeeded in 1995 by the World Trade Organization. এটা আরো বৃহৎ আকার ধারণ করে 1995 সালে। and the GATT was first conceived, গ্যাটটা প্রথম হয়েছে অ্যালাইড ভিক্টরি ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1947 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ন্যাশনাল ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট ইউএনসিটিই এর মাধ্যমে এই গ্যাটের অপারেশনটা শুরু হয়। সো ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন WITO, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের যে আইডিয়াস সেটাই এখানে প্রপোজ করা হয় এবং পরবর্তীতে মনিটারি ফান্ডের একটা ব্যাপার যেহেতু আছে, যেহেতু ট্রেড মানেই হচ্ছে একটা মনিটারি একটা এক্সচেঞ্জের ব্যাপার আছে, সো এখানে 50 স্টেটস অথবা 50 নেশনস নেগোশিয়েটেড ITO and organizing its founding charter, but after the withdrawal of the United States this negotiation collapsed. এই 50টা রাষ্ট্র সম্মিলিতভাবে ITO কে অর্গানাইজ করে এবং পরবর্তীতে ইউনাইটেড স্টেটস সরে যাওয়ার পর এটা একটু ঢিলাঢালা ভাবে কার্য পরিচালনা করে। তো যাই হোক, এটা টেরিফের ব্যাপারে কিছু দিক নির্দেশনাটা দেয়াই হচ্ছে মূলত এই গ্যাটের মূল উদ্দেশ্য ছিল। পরবর্তীতে এই গ্যাটই যখন WTO এর মধ্যে মানে WTO আকারে কিংবা WTO এর মধ্যে যেভাবে আমরা পাই এখন, সেটার মধ্যে আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট পরিমাণ টেরিফের কথা উল্লেখ করা আছে, যে কত পার্সেন্টেজ হবে এক একটা রাষ্ট্রের জন্য সেখানে উল্লেখ করা আছে। আর এখান থেকে আর পড়বেন হচ্ছে ইম্পর্টেন্স অফ গ্যাট কিংবা গ্যাটের ইম্পর্টেন্স গুলা কি কি, আর কি কি পড়বেন বলে দিচ্ছি। এখান থেকে গ্যাট থেকে পড়বেন হচ্ছে গ্যাটটা কিভাবে রিপ্লেসড হলো WTO তে, এবং জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড মূলত মূল উদ্দেশ্যটা কি, এটার মূল ফাংশনটা কি। মূল ফাংশনটাই হচ্ছে টেরিফ রিলেটেড প্রবলেম গুলাকে সলভ করা, অর্থাৎ লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেডের কার্যক্রম পরিচালনা করা এবং রিডিউসিং কোর্স টেরিফস এন্ড সাবসিডিজ while preserving significant regulation. গ্যাটের মূল উদ্দেশ্য হচ্ছে এই টেরিফটাকে, শুল্কটাকে রিডিউস করা এবং ইন্টারন্যাশনাল ট্রেডটাকে কি সুন্দরভাবে সম্পন্ন করার মতন একটা সিচুয়েশন ক্রিয়েট করা। সো হুইচ কান্ট্রি ওয়াজ, প্রশ্নটা কি আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, বললাম যে গ্যাট কিভাবে রিপ্লেসড হলো WTO এর মাধ্যমে। এখন কিন্তু গ্যাট আর নাই, প্রথম কথা হচ্ছে এখন আর গ্যাট নাই, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস এন্ড ট্রেড এখন আর নাই। এখন এটাই একটু নিউ ফরমেশনে WTO এর মাধ্যমে আমরা পাই। আচ্ছা, এবং গ্যাটের পারপাসটা কি ছিল? 1947 সালে যে গ্যাটটাকে সাইন করে যে মেম্বার স্টেটরা গ্যাট সাইন করলো, সেই গ্যাটের মেইন পারপাসটা কি ছিল, ফাংশনটা কি ছিল? সো এটার মূল উদ্দেশ্যটাই ছিল এলিমিনেটিং, রিডিউসিং কোটাস এবং টেরিফস। এই যে আলাদা আলাদা যে কোটা আছে বিভিন্ন রাষ্ট্রের সাথে, যে MFN যেটা আমরা বলি, যে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে শুধু তারা ব্যবসায় কার্য পরিচালনা করে, এগুলাকে মিনিমাইজ করা এবং সিগনিফিকেন্ট রেগুলেশন মেনটেন করা, সাথে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টেরিফের ব্যবস্থা থাকবে। সো এই যে গ্যাটের ফাউন্ডারটাকে 1 জানুয়ারি 1948 সালে গ্যাট এন্টার্ড ইনটু ফোর্স। 23টা ফাউন্ডিং মেম্বার এখানে আমরা পাই, 23টা কান্ট্রি মিলে মূলত গ্যাটের কার্যক্রম পরিচালনা করা শুরু করে। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, বার্মা, কানাডা, সিলন, চিলি, চায়না, কিউবা, তারপরে হচ্ছে ফ্রান্স, ইন্ডিয়া, সাউথ আফ্রিকান এটসেট্রা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এটসেট্রা।
তাহলে প্রথম কথা হচ্ছে যে এখন আর কোন ধরনের এক্সিস্টেন্সই নাই, দেয়ার ইজ নো এক্সিস্টেন্সি অফ গ্যাট ইন দ্য প্রেজেন্ট টাইম, ইন দ্য প্রেজেন্ট এরা। গ্যাট ইজ রিপ্লেসড বাই ডাব্লিউটিও। ডাব্লিউটিওর মাধ্যমে এটাকে রিপ্লেস করা হয়েছে। এখন বর্তমানে একটি ভূমিকা পালন করছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড কিন্তু হ্যাঁ, কিন্তু ওয়ার্ল্ড গ্যাটের এলিমেন্টস গুলাকেই ডাব্লিউটিও আসলে মূলত মানে ওইটার মধ্যে ইমপ্লিমেন্ট রিপ্লেসমেন্ট করে করছে। একটু আরেকটু ইয়া করা হয়েছে। আচ্ছা, এখানে গ্যাটের বেনিফিট গুলা কি কি ছিল আপনারা এটা বলবেন, যে গ্যাটের মূল জায়গাগুলা কি কি, কিংবা হোয়াট আর দ্য বেনিফিটস অফ গ্যাট। গ্যাট এনকারেজেস ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা একটু প্রিভিয়াস টাইমের দিকে যদি দেখি, যে তখন কিন্তু বর্তমানে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট ইজ আ ভেরি কমন থিং। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সাথে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট ইজ ভেরি কমন। এখন আমরা আমরা যদি বলি যে আমাদের তো নিজেদের বিয়া শাদী শপিং করতে গেলেও আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে, এখন আমাদের নিজেদের চিকিৎসা করতে গেলেও আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে। তাহলে আমাদের এই যে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, এই যে সম্পর্ক সেটা তো পার্সোনাল, কিন্তু যখন আমরা বলছি যে আমাদের আলু কেনা লাগবে তাও আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে, আমাদের সবজি কেনা লাগবে তাও আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে। তো এই যে আমাদের ট্রেডটা, ট্রেড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সো গ্যাটের অনেক বেনিফিট। আমরা যদি প্রিভিয়াস টাইমের দিকে দেখি, তখন এত ফ্রিকোয়েন্টলি মানুষজন এইভাবে আসা যাওয়া করতো না। সো তখন এই যে শুল্কের পরিমাণটা অনেক বেশি ছিল, এই শুল্কের পরিমাণের জন্য রাষ্ট্রের সাথে ব্যবসায় কার্য পরিচালনা করতে ব্যর্থ হতো, যে কারণে এই গ্যাটের মাধ্যমে এই টেরিফটাকে রিডিউস করা হয়েছে। রিডিউস করে একটা সহনশীল পর্যায়ে এনে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্কটাও ভালো থাকবে, এবং ফ্রি মুভমেন্টও করতে পারবে, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে বেনিফিটও নিতে পারবে, এবং খুবই স্বল্প পরিমাণে শুল্কের মাধ্যমেই তারা পণ্য আদান প্রদান করতে পারবে। এটা কিন্তু একটা বেনিফিট। সো এটা আসলে কি এক্সপ্লেন করে মূলত, গ্যাটের এক্সপ্লানেশনটার মূল জায়গাটা কি, ইন্টারন্যাশনাল ট্রেড ইন গুডস, আন্তর্জাতিক বাণিজ্য, গুডস সম্পর্কিত আন্তর্জাতিক বাণিজ্য। সো এই গ্যাটের এগ্রিমেন্টের মূল জায়গাটাই হচ্ছে কাউন্সিল ফর ট্রেড ইন গুডস, গুডস কাউন্সিল, হুইচ ইজ মেড আপ অফ রিপ্রেজেন্টেটিভ ফ্রম অল ডাব্লিউটিও মেম্বার কান্ট্রি। ডাব্লিউটিও মেম্বার যে ডাব্লিউটিওর যে মেম্বার কান্ট্রি গুলো আছে, সেগুলোই আগে গ্যাটের গুলা যেগুলো ছিল সেগুলোই রিপ্লেসড হয়েছে ডাব্লিউটিও তে। সো আসলে বর্তমানে এই গ্যাটটাকে এক্সপ্লেইন করে হচ্ছে ডাব্লিউটিও। আচ্ছা, তো ডাব্লিউটিও তে লাস্ট কোন কান্ট্রি জয়েন করেছে? আফগানিস্তান 2016 সালে। রাশিয়া জয়েন করেছে, তারপরে হচ্ছে সৌদি আরবিয়া জয়েন করেছে 2005 সালে, অ্যান্ড 1993 থেকে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কার্যকারিতা অথবা ভূমিকা পালন শুরু করলো। সো হাউ মেনি গ্যাট আর দরকার নাই। আহ তাহলে আমরা এখানে আরেকটা জিনিস এখান থেকে দেখবো, যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন গ্যাট এন্ড ডাব্লিউটিও। তাহলে গ্যাটই তো ছিল, তাহলে ডাব্লিউটিও করার কি দরকার ছিল? অন দ্য কন্ট্রারি, ডাব্লিউটিও ইজ আ গ্লোবাল বডি by which superseded GATT and deals with the rules of international trade between member nations. WTO কি করেছে আসলে, গ্যাটটাকে সুপারসিড মানে গ্যাটের উপরে দিয়ে চলে গেছে, গ্যাটের মধ্যে যা ছিল সেটাকে আরো ওয়েল ফার্নিশড করে নিয়ে আসছে হচ্ছে ডাব্লিউটিও। এখানে গ্যাট ইজ সিম্পল এগ্রিমেন্ট, দেয়ার ইজ নো ইনস্টিটিউশনাল এক্সিস্টেন্স। গ্যাটটা হচ্ছে একটা সাধারণ এক ধরনের সম্মতি রাষ্ট্রের সাথে রাষ্ট্র, এখানে কোনো ইনস্টিটিউশনাল এক্সিস্টেন্স নাই। কিন্তু এখানে বাট হ্যাভ আ স্মল সেক্রেটারিয়েট, একটা ছোট সচিব আছে। আর ওই দিক থেকে অপোজিট থেকে আমরা যদি ডাব্লিউটিও কে দেখি, ডাব্লিউটিও ইজ আ পার্মানেন্ট ইনস্টিটিউশন। এটা হচ্ছে একটা পার্মানেন্ট ইনস্টিটিউশন অ্যালং উইথ সেক্রেটারিয়েট। এখানে সচিব সহ এই ডাব্লিউটিও টাকে এস্টাবলিশ করা হয়েছে। সো ডাব্লিউটিও এর যে লিগ্যাল ফর্মটা, ডাব্লিউটিও এর যে ফরমেশনটা, এটা হায়ার দেন দা গ্যাট। গ্যাটটা কত সালে অ্যাবলিশ হয়েছে? ডাব্লিউটিওর মাধ্যমে। ডাব্লিউটিও যখন আসছে তখন থেকে এই গ্যাট আস্তে আস্তে গ্যাটের সবগুলাই এখানে নিয়ে রিপ্লেস করা হচ্ছে। সো ওয়াজ দ্য গ্যাট সাকসেসফুল? গ্যাট কি সাকসেসফুল বলা যায়?
গেটটা তো হচ্ছে আসলে মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সূতিকাগার, যেখান থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মানে তার যে এলিমেন্টস গুলা আর্ন করতে পারছে আর কি। হ্যাঁ, এটা 47 বছর একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এখানে কি ওয়ার্ল্ড ট্রেডের একটা লিবারালাইজেশন, মানে বিভিন্ন ভাবে এই যে ব্যবসায় বাণিজ্য, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, এটাকে সঠিকভাবে পরিচালনা করতে এটা সমর্থ হয়েছে। এবং এটা একটা কন্টিনিউয়াল যে রিডাকশন ইন টেরিফস, এই শুল্কর যে কমানো, এটা এই ক্ষেত্রে এই গ্যাটের ভূমিকা ছিল অপরিসীম। 1950 এবং 1960 সালে এখানে অ্যারাউন্ড 8% ইয়ার অন এভারেজ, মানে 8% করে প্রত্যেক বছরই মোটামুটি এই গ্যাটের এই এগ্রিমেন্টের মাধ্যমে আস্তে আস্তে টেরিফটা কমে আসছে। আচ্ছা, সো এই তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড এন্ড ট্রেড আসলে কি? এটা মূলত মিনিমাইজ করে হচ্ছে ব্যারিয়ার, দেয় হচ্ছে অপরিসীম মানে অতিরিক্ত শুল্ক কিংবা ট্রেডের মধ্যে যে সাবসিডিজ কিংবা কোটা, এগুলাকে রিডিউস করে, এলিমিনেট করে, এবং এইটার মাধ্যমে সহজে ট্রেড করতে সুবিধাজনক একটা অবস্থা সৃষ্টি করে দেয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্বব্যাপী একটা লিবারালাইজেশন কিংবা পুরো বিশ্বব্যাপী একটা মুক্তভাবে স্বাধীনভাবে এই গ্লোবালি ট্রেড করার একটা ব্যবস্থা আসে হচ্ছে এই গ্যাটের মাধ্যমে। সো গ্যাটের ইফেক্টিভনেস অনেক ভালোই ছিল, এবং এটা 1 জানুয়ারি 1948 সাল থেকে ইফেক্টিভ আকার ধারণ করে। এবং এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে পরবর্তীতে 1995 সালে অ্যাবজর্ব অথবা এক্সটেন্ডেড হয়। এবং বাই দিস টাইম এখানে 125টা রাষ্ট্র এই এগ্রিমেন্টের মধ্যে সম্মিলিতভাবে মানে যুক্ত ছিল, যেখানে 90% অফ গ্লোবাল ট্রেডটা কিভাবে হবে সেটা 90% দিক নির্দেশনাই আমরা গ্যাটের মাধ্যমে পাই। এই তো এগুলাই দেখবেন গ্যাট থেকে। আর একটা জিনিস বলা দিচ্ছি, সেটা হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল, এএমএফএন প্রিন্সিপাল, এটা পড়বেন। মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল ক্লজটা কি? মূলত মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল এমএফএন, এটা হচ্ছে এমন একটা ক্লজ যেটা রিকোয়ার্স আ কান্ট্রি টু প্রোভাইড এনি কনসেশন, প্রিভিলেজ এন্ড ইমিউনিটিস গ্রান্টেড টু ওয়ান নেশন ইন আ ট্রেড এগ্রিমেন্ট টু অল আদার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মেম্বার কান্ট্রিজ। এখানে মূলত এই যে ফেভারিটিজম টুওয়ার্ড অ্যানাদার নেশন, এই জিনিসটাকে কি বলছে? কমাতে বলছে। কারণ হচ্ছে আমরা যদি শুধুমাত্র ফেভারিটিজমটাই আমরা মেনটেন করি, তাহলে অন্যান্য যে সকল কান্ট্রি আছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে এই এমএফএনটা ইট ইজ আ ক্লজ, যেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে বিভিন্ন ভাবে, যে মানে মূলত এই ট্রেডটাকে যেন পুরা বিশ্বব্যাপী মেনটেন করা হয়, ট্রেডটাকে যেন একটা নির্দিষ্ট একটা মানে ছোট্ট পরিসরে যেন এটাকে আলোচনা করার কোনো ইয়া না হয়। এটা হচ্ছে এমএফএন এর মূল উদ্দেশ্য। আর হচ্ছে তাহলে এমএফএন এর মূল রিকোয়ারমেন্টস কিংবা মূল পয়েন্টস গুলা কি? এমএফএন requires that a country act fairly with all WTO member countries, extending the same privilege and immunities granted to one country to all members. এমএফএন এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে WTO যে মেম্বার স্টেট গুলো আছে, প্রত্যেকটা মেম্বার স্টেটের সাথে ট্রেডটাকে মেনটেন করা, এবং প্রত্যেকটা স্টেটের সাথে এই প্রিভিলেজ কিংবা ইমিউনিটিস গুলাকে মেনটেন করা, এই সুবিধাগুলাকে ভাগাভাগি করে মেনটেন করা, যাতে করে প্রত্যেকটা রাষ্ট্রই বেনিফিটেড হতে পারে। এমএফএন অ্যাডভোকেটস ফ্রম নন ডিসক্রিমিনেটরি ট্রেড পলিসি, এনশিওরিং ইকুয়াল ট্রেডিং among all WTO মেম্বার নেশন। ওই যে WTO যে মেম্বার নেশন আছে সেগুলোর মধ্যে ইকুয়াল একটা ট্রেডিং পলিসি মেনটেন করা, অর্থাৎ একটা ইকুয়ালিজম অর্থাৎ সমতা মেনটেন করাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ট্রেড পলিসিটাকে এমন ভাবে মেনটেন করা হয় যেন সমতাটাকে মেনটেন করা যায়। So nations designated as developing by WTO receive special consideration from the US. এখানে
আমরা ইন্টারন্যাশনাল লতে যখন আমরা যে কোনো ইন্টারন্যাশনাল লই পড়ি না কেন, আইএচএল, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান বলেন, ট্রেড বলেন, কিংবা যে কোনো ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, হোয়াট এভার দ্য ইন্টারন্যাশনাল ল ইজ, আপনারা দেখবেন প্রত্যেকটা এই ইন্টারন্যাশনাল ল এর মধ্যে খুবই পাওয়ারফুল স্টেট হিসেবে ভূমিকা পালন করে ইউএস, এবং সাধারণত ব্রিটিশরা পরে, কিন্তু ইউএস খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। সো নেশন ডিজাইনড অ্যাজ ডেভেলপিং বাই দ্য ডাব্লিউটিও, ইট ইজ স্পেশাল কনসিডারেশন ফ্রম দ্য ইউএস। এই ডাব্লিউটিও যে মানে এই যে ফরমেশনটা করেছে, সেই ফরমেশনটা একটা স্পেশাল কনসিডারেশন পায় ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেটস থেকে। সো এই মোস্ট ফেভার্ড ন্যাশনের যে ক্লজটা, সেটাকে আসলে মূলত কি কি বলবো, মূলত এটাকে এই ক্লজটাকে বাদ দেওয়ার কথা, তো বিলুপ্ত করার কথা বলা হয়েছে, যে মোস্ট ফেভার্ড নেশন যেন মেইনটেইন না করা হয়, এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এই দুইটা জিনিস আজকে বললাম, যে ডাব্লিউটিও, এমএফএন। এখন দেখি আপনারা কিছু বলবেন কিনা। কত মিনিট সময় বাকি আছে আর? ম্যাম বেশি সময় নাই। আচ্ছা, এখন ডাব্লিউটিও বুঝতে পেরেছেন? জি। গ্যাট বুঝতে পেরেছেন? জি ম্যাম। ক্লিয়ার তো? তাহলে নেক্সট ক্লাসে আমরা ডাব্লিউটিও পড়ব। এমএফএম টা একটু কম বুঝতে পেরেছি। এমএফএন হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল। মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল, মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপালের মূল কনসেপ্টটা হচ্ছে যে অনেক সময় অনেক রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকে, অনেক রাষ্ট্রের সম্পর্ক ভালো থাকে বলতে কেমন ভালো থাকে? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন? ভালো, খুবই ভালো। খুবই ভালো। সো এই যে এখন যে রাষ্ট্রের সম্পর্ক ভালো, শুধু যদি তারাই ইমিউনিটিস গুলা, অর্থাৎ তারাই যদি এই ট্রেড রিলেটেড বেনিফিট গুলা নেয়, তাহলে অন্যান্য কান্ট্রি ক্ষতিগ্রস্ত হবে না? জি ম্যাম। সেটাই বলছে যে এই মোস্ট ফেভার্ড নেশন ট্রিটমেন্টটাকে বন্ধ করতে হবে, কারণ এতে করে ডিসক্রিমিনেশন হয়। ট্রেড হচ্ছে, মনে করেন বাণিজ্য এমন একটা জিনিস, আপনি বাণিজ্য পুরা বিশ্বব্যাপী করবেন, বাণিজ্য যদি শুধু এক জায়গা থেকে বারবার করেন, তাহলে শুধু তাদের যেরকম বেনিফিট হবে, আর তো অন্য কারো বেনিফিট হচ্ছে না। এখন আপনি মনে করেন যে আপনি ইন্ডিয়া থেকে আলু ক্রয় করতেছেন, কিন্তু ইন্ডিয়া থেকে আপনার আলু ক্রয় করার কি দরকার? পাকিস্তানেও তো ভালো আলু পাওয়া যায়, এরকম আর কি ব্যাপারটা। মোস্ট ফেভার্ড নেশন যেন মেইনটেইন না করা হয়, এটা একটা প্রিন্সিপাল, যে এমএফএন ট্রিটমেন্টটা যেন অ্যাজ ইট ইজ ডিসক্রিমিনেটরি, আমরা বলবো যে নন ডিসক্রিমিনেটরি ট্রেড পলিসি মেইনটেইন করার কথা বলছি আর কি, যে নন ডিসক্রিমিনেটরি ট্রেড পলিসি মেইনটেইন করলেই পুরা বিশ্ব মানে উন্নতির দিকে যাবে। এটা তো আসলে গ্লোবাল একটা টেক্সচারের কথা বলছি। সো গ্লোবাল বেনিফিট আমরা যদি চাই, গ্লোবাল বেনিফিটের কথা যদি বলি, অবশ্যই মোস্ট ফেভার্ড ন্যাশন পলিসিটাকে বাদ দেওয়াই ভালো। আর ডাব্লিউটিও মেম্বার ন্যাশন যারা আছে, ডাব্লিউটিও মেম্বার ন্যাশনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তারা